14 আগস্ট 2005 সকালের সময় ছিল। হিলিয়াস ফ্লাইট 522 সাইপ্রাসের লার্নকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে গ্রিসের এথেন্স এয়ারপোর্টে যাওয়ার জন্য তৈরি ছিল। সকাল 9:07 প্লেনটি টেক অফ করে। প্লেনটিকে চালাচ্ছিল 58 বছর বয়সী জার্মান কন্ট্রাক্ট বেসিস পাইলট হেন্স জার্গান মার্টিন, যার 16,900 ঘন্টা প্লেন উড়ানোর অভিজ্ঞতা ছিল, এবং তার কো পাইলট ছিল 51 বছরের প্যাম্পাস চার্লাম্বাস, যার 7,549 ঘন্টা প্লেন উড়ানোর অভিজ্ঞতা ছিল। প্লেনটির মধ্যে 115 জন প্যাসেঞ্জার এবং 6 জন ক্রু মেম্বার সহ মোট 121 জন মজুদ ছিল। টেক অফ হওয়ার 5 মিনিট পর 9:12 প্লেনটি 12,040 ফিট উচ্চতায় পৌঁছে গিয়েছিল। এই উচ্চতায় পৌঁছাতেই প্লেনে হঠাৎ করে অ্যালার্ম বাজতে শুরু করে। যখন এই অ্যালার্মটিকে যাচাই করা হয়, তখন তারা বুঝতে পারে যে এটা চেক আপ কনফিগারেশন অ্যালার্ম ছিল। এটা দেখার পর পাইলট অবাক হয়ে যায়, কারণ এই অ্যালার্মটা তখনই বাজে যখন প্লেন এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকে। 12,000 ফিট উচ্চতায় এই অ্যালার্মটা বেজে ওঠার কারণ পাইলটরা বুঝতে পারছিল না। সেই কারণে তারা এটিসি মানে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সাথে যোগাযোগ শুরু করে দেয় এবং এটিসি কে জানায় যে প্লেনের টেক অফ কনফিগারেশন অ্যালার্ম বাজতে শুরু করেছে। পাইলট এটিসির সাথে কথা বলছিল, ঠিক এই সময় প্লেনের ককপিট কন্ট্রোল প্যানেলে আরো কয়েকটি অ্যালার্ম একসাথে বাজতে শুরু করে দেয়। অ্যালার্ম বাজার কারণে পাইলটের আওয়াজ এটিসি পর্যন্ত পৌঁছেছিল না। এরপর প্লেনের মাস্টার কোয়েশ্চেন অ্যালার্মও বাজতে শুরু করে দেয়, যার মানে প্লেনের কিছু সিস্টেম একসাথে ওভারহিট হয়ে গেছে। পাইলটদের সমস্যা বাড়তে শুরু করে। তারা বুঝতে পারছিল না যে হঠাৎ করে এসব কি হচ্ছিল। যাত্রীরা ঘটনাটি জানতে পেরে ভয়ে প্লেনের মধ্যে চেঁচামেচি শুরু করে দেয়। ক্রু মেম্বাররা যাত্রীদের শান্ত করার চেষ্টা করছিল। হঠাৎ সমস্ত প্যাসেঞ্জারের শ্বাস নিতে কষ্ট হতে শুরু করে এবং তখনই অক্সিজেন মাস্কগুলো অটোমেটিক নিচে নেমে আসে। আসলে প্লেনে যখন অক্সিজেন কম হয়ে যায়, তখন অটোমেটিক অক্সিজেন মাস্ক নিচে নেমে আসে। এই সময় প্লেনটি প্রায় 18,000 ফিট উচ্চতায় ছিল, আর পাইলট বারবার এটিসির সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু তার কথা এটিসি পর্যন্ত পৌঁছেছিল না। কিছু সময় পর প্লেনের কানেকশন এটিসির সাথে পুরোভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। প্লেনটি একভাবে উপরের দিকে উঠতে থাকে। সাধারণত এই রুটে প্লেনের টোটাল 1 ঘন্টা 45 মিনিট সময় লাগে এবং 10:45 এথেন্স এয়ারপোর্টে প্লেনটা ল্যান্ড করার কথা ছিল। 9:23 প্লেনটি 34,000 ফিট উচ্চতায় পৌঁছে গেছিল। এরপর 9:37 প্লেনটি এথেন্সের ফ্লাইট ইনফরমেশন রিজনে পৌঁছে গেছিল। 10:12 থেকে 10:50 পর্যন্ত এথেন্সের এয়ার ট্রাফিক কন্ট্রোলারের টিম রেডিও কলের সাহায্যে প্লেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তারা কোনো উত্তরই পায় না। 10:45 প্লেনের এথেন্সের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত প্লেনের কোনো খোঁজখবর ছিল না। খারাপ কিছু আশঙ্কা করে গ্রিসের আধিকারিকরা দুটি বেস্ট F-16 ফাইটার জেটকে এই প্লেনটিকে খোঁজ করার জন্য পাঠায়। কিছু সময়ের মধ্যেই সেই ফাইটার জেটগুলো হেলিও ফ্লাইট 522 খুঁজে পায়। এর মধ্যে একটি ফাইটার জেট প্লেনটির কাছে চলে আসে, এটা দেখার জন্য যে প্লেনটির মধ্যে কি চলছে। তখন ফাইটার জেটের পাইলট দেখে যে প্লেনের ভিতর কো পাইলটের জায়গায় অন্য কেউ বসে রয়েছে এবং মেন পাইলটের মাথা নিচু হয়ে রয়েছে। এরপর ফাইটার জেটের পাইলটগুলো পিছনের জানলা দিয়ে ভিতরে দেখে। তাদের কাছে অবাক করার বিষয়টি ছিল যে প্লেনের সাথে সাথে দুটি ফাইটার জেট উড়ছিল, এর সত্ত্বেও কোনো প্যাসেঞ্জার তাদের দিকে ঘুরেও তাকায়নি। 11:49 জেটের পাইলট দেখে একজন প্লেনের কেবিন থেকে ককপিটের দিকে আসছে। কিছু সেকেন্ড পরে তাকে প্লেনের পাইলট সিটে বসতে দেখা যায়। সেই লোকটিকে পাইলট সিটে বসতে দেখে ফাইটার জেটের পাইলটরা তাকে ইশারা করে এবং প্লেনের ভিতর পরিস্থিতি সম্পর্কে জানতে চায়। সেই লোকটিও ফাইটার প্লেনের পাইলটকে কিছু বলার চেষ্টা করছিল। 11:50 প্লেনের বাম দিকের ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয় এবং প্লেন বাম দিকে ঝুঁকে অনেক দ্রুত নিচের দিকে নামতে শুরু করে। প্লেনের পাইলট সিটে বসে থাকা লোকটি প্লেনটিকে কন্ট্রোল করার চেষ্টা করছিল, কিন্তু সে কিছুই করতে পারছিল না। ঠিক 12টার সময় প্লেনের ডান দিকের ইঞ্জিনও কাজ করা বন্ধ করে দেয়। এরপর প্লেনের কন্ট্রোল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। 12:04 প্লেনটি এথেন্স থেকে 40 কিলোমিটার দূর গ্রামাটিকস পাহাড়ে গিয়ে ক্র্যাশ হয়ে যায়। প্লেনটির ক্র্যাশ হওয়ার সাথে প্লেনে থাকা 121 জনের মৃত্যু হয়ে যায়। এরপর ফ্লাইট 522 ক্র্যাশ হওয়ার খবর সারা গ্রীষ্মে ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে রেস্কিউ অপারেশন চালু করা হয়। এক এক করে 121 জনের ডেড বডিকে খুঁজে বের করা হয়। এই দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের বডির উপর যখন পরীক্ষা করা হয়, তখন একটি অবাক করা তথ্য সামনে আসে। আসলে প্লেনের মধ্যে থাকা বেশিরভাগ প্যাসেঞ্জারই এবং পাইলট প্লেন ক্র্যাশ হওয়ার আগেই মারা গেছিল। এখানে প্রশ্ন হলো, যখন পাইলট প্লেন ক্র্যাশ হওয়ার 2 ঘন্টা আগে মারা গেছিল, তাহলে তখন প্লেনকে কে কন্ট্রোল করছিল? বন্ধুরা,
আমরা ভিডিও শুরুতে যে ব্যক্তির কথা বলছিলাম সে ছিল ফ্লাইট অ্যাটেন্ডেন্ট অ্যান্ড্রিয়াস প্যাড্রোমো। এই লোকটি শেষ পর্যন্ত প্লেনের কন্ট্রোল সামনে ছিল। অ্যান্ড্রিয়াসের কাছে ইউকের কমার্শিয়াল পাইলটের লাইসেন্স ছিল, কিন্তু তার বোয়িং 737 প্লেন ওড়ানোর মতন এক্সপিরিয়েন্স ছিল না। তার সত্ত্বেও সে প্লেনকে জনবসতি থেকে দূর ফাঁকা জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়েছিল। যখন এক্সপার্টরা প্লেনটির যাত্রা শুরু করে তখন এটা জানা যায় যে প্লেনটি যখন বাম দিকে ঝুঁকে গেছিল তখন প্লেনের বাম দিকে ইঞ্জিনের ফিউল শেষ হয়ে গেছিল, কিন্তু তখনও পর্যন্ত এই ঘটনার প্রধান কারণ জানা যায়নি। তখনই হঠাৎ করে একজন ইনভেস্টিগেটিং অফিসারের নজর কন্ট্রোল প্যানেলের একটি বাটনের ওপর পড়ে। এই বাটনটি ছিল প্লেনের এয়ার প্রেসারকে সেট করার। এই বাটনকে দেখতেই অফিসার পুরো ঘটনাটি বুঝতে পারে। আপনাদেরকে বলে রাখি যে প্রেসারাইজ বাটন প্লেনের এয়ার প্রেসারকে কন্ট্রোল করে। সাধারণত এই বাটনকে অটোমেটিক রাখা হয়, কিন্তু দুর্ঘটনা ঘটার একদিন আগে যখন বোয়িং 737 প্লেনটি সার্ভিসে গিয়েছিল তখন ভুলে প্লেনের প্রেসারাইজ বাটনটিকে ম্যানুয়াল করে রাখা হয়। প্লেন টেক অফের আগে পাইলট এবং কো পাইলটের নজর একবারও এই বাটনের ওপর পড়েনি, সেই কারণে এটি ম্যানুয়াল মোডেই ছিল। আস্তে আস্তে প্লেনে অক্সিজেনের মাত্রা কমতে থাকে এবং প্যাসেঞ্জাররা অস্বস্তি অনুভব করে। যখন ককপিটে বসে থাকা পাইলট অ্যালার্ম শুনতে পায় তখন তারা এর পিছনে কারণ জানতে শুরু করে, কিন্তু একবারও তাদের নজর এই প্রেসারাইজ বাটনের ওপর পড়েনি, যে কারণে ককপিটেও অক্সিজেন লেভেল কমে গিয়েছিল। অক্সিজেন কম হওয়ায় প্যাসেঞ্জাররা অজ্ঞান হতে শুরু করে। প্লেনের ভিতরেও প্যাসেঞ্জারদের অক্সিজেন মাস্ক অটোমেটিকলি নিচে নেমে আসে, কিন্তু ককপিটের মধ্যে অক্সিজেন মাস্ক অটোমেটিক পড়ে না, যে কারণে দুটি পাইলটই অজ্ঞান হয়ে যায়। এরপর আস্তে আস্তে এক এক করে প্যাসেঞ্জার অজ্ঞান হতে শুরু করে, কারণ প্যাসেঞ্জার সিটের ওপর থাকা অক্সিজেন মাস্ক 12 মিনিটের অক্সিজেন প্রবাহিত করতে পারে। অক্সিজেন না পাওয়ার কারণে সবাই আস্তে আস্তে মারা যেতে শুরু করে। প্লেনটি অটো পাইলট মোডে অ্যাথেন্সের দিকে এগিয়ে যাচ্ছিল। এক সময় এমন হলো যে প্লেনের সমস্ত যাত্রীরাই মারা যায়, কেবল একজন বাদে। সে ছিল ফ্লাইট অ্যাটেন্ডেন্ট অ্যান্ড্রিয়াস প্যাড্রোমো। আপনারা এটা ভাবছেন যে অ্যান্ড্রিয়াস এত সময় পর্যন্ত বেঁচে ছিল কিভাবে? তাহলে আপনাদেরকে বলে রাখি যে অ্যান্ড্রিয়াস একজন স্কুবা ড্রাইভার ছিল এবং স্কুবা ড্রাইভাররা নিজেদের নিঃশ্বাসকে লম্বা সময় আটকাতে সক্ষম হয়, সেই কারণে সে লম্বা সময় পর্যন্ত জীবিত ছিল, কিন্তু অক্সিজেন প্রপার মাত্রায় না পাওয়ায় তার অবস্থা খারাপ হয়ে গেছিল। কোনোভাবে সে ককপিট পর্যন্ত পৌঁছায় এবং প্লেনকে কন্ট্রোল করার চেষ্টা করে। অ্যান্ড্রিয়াস শেষ পর্যন্ত প্লেনকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সে এতে সফল হয় না এবং প্লেনটি পাহাড়ে গিয়ে ক্র্যাশ করে। ঘটনার প্রায় 15 মাস পর গ্রিসের আধিকারিকরা এই ঘটনার রিপোর্ট পাশ করে, যেখানে বলা হয় যে এই ঘটনার জন্য শুধুমাত্র একটি বাটনই দায়ী ছিল, প্রেসারাইজ বাটন, যেটা ম্যানুয়াল করা ছিল। আমার মনে হয় যে আসল দোষ সেই সার্ভিস সেন্টার ওয়ার্কারদের ছিল, যেখানে প্লেনকে রুটিন সার্ভিসের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। তারা প্রেসারাইজ বাটনকে ম্যানুয়াল মোডে করে দিয়েছিল, কিন্তু এই বিষয়টি কাউকেই জানায়নি। তারা এটাকে অটোমেটিক করে রাখতে পারত, অথবা পাইলটকে এটা সম্পর্কে জানানো উচিত ছিল, কিন্তু তারা কোনো কিছুই বলেনি। বন্ধুরা, দোষটি আসলে কার ছিল কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন।